প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন দুজন। একজন হলেন সিনিয়র সাংবাদিক এবং অর্থনৈতিক বিশ্লেষক জনাব সুলতান মাহমুদ। আরেকজন রয়েছেন আবু হেনা রাজ্জাকি, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটার আইন কানুন নিয়ে কিছু কথা বলবো, কারণ মানুষের এই বিষয়টির আগ্রহের কোনো কমতি নেই। এর কারণ হলো কত টাকা পাচার হয়ে যাচ্ছে সেটা হাজার কোটি টাকার নিচে কোনো আলাপ হয় না। স্বাভাবিক কারণে কিছু প্রশ্ন এসে দাঁড়িয়েছে। আবার সাম্প্রতিককালে আমরা খবর দেখলাম যে এই সরকার 2 লাখ কোটি টাকার খুঁজে রয়েছে যে কোথায় পাচার হলো, কীভাবে উদ্ধার করা যায়, ইত্যাদি ইত্যাদি। প্রথম প্রশ্ন আমরা সুলতান মাহমুদের কাছে যাব। আচ্ছা, আপনি কি আমাকে জানাবেন আমাদের যে কিভাবে এই টাকাগুলো পাচার হলো? কিভাবে পাচার হলো সেটি তো সবার মনেই প্রশ্ন থাকে, কিন্তু কি পাচার হলো, টাকা পাচার হলো না ডলার পাচার হলো, সেটিও একটি প্রশ্ন থাকে। তো আমাদের দেশ থেকে আসলে টাকা পাচার যেটি আমরা বলি, এই পাচারের কতগুলো ওয়ে আছে। তার মধ্যে একটা হলো আমাদের টাকা পাচার হয় কেন, শ্যাডো ইকোনমির কথা আপনারা শুনেছেন, ইনফর্মাল ইকোনমি যেটি আমরা বলি, এর মূলত এই শ্যাডো ইকোনমি এবং ইনফর্মাল ইকোনমি থেকেই মূলত টাকা পাচারটা হয়ে থাকে। পন্থা ইতিমধ্যে বা পদ্ধতি ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে যারা সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বে আছেন তারা আইডেন্টিফাই করেছেন, খুঁজে বের করেছেন যে কোন কোন পথে টাকাটা পাচার হচ্ছে। সেই টাকা পাচারের একটা পথ হলো আপনার বাণিজ্যের আড়ালে টাকা পাচার। বাণিজ্যের আড়ালে বলতে আমদানি রপ্তানির মিথ্যা ঘোষণা, যেটা আমরা বলি যে মিস ট্রেডিং যেটিকে বলা হয়, সেটি হলো একটি বড় উৎস। বলা হয়ে থাকে বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থা, দেশি এবং ইন্টারন্যাশনাল যতগুলো গবেষণা সংস্থা আছে তাদের মধ্য থেকে একটি জায়গায় উপনীত হয়েছে যে বাণিজ্যের আড়ালে প্রতি বছর গড়ে, বিশেষ করে গত 15-16 বছরে যে টাকাটা বাংলাদেশ থেকে পাচার হয়েছে তার একটি হিসেব এসেছে যে গড়ে 12 থেকে 15 বিলিয়ন ডলার প্রতি বছর বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এটি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের তথ্য আছে। তো এই টাকাগুলো কিভাবে পাচার হচ্ছে, একটা হচ্ছে বাণিজ্যের আড়ালে মিথ্যা ঘোষণা দিয়ে। মিথ্যা ঘোষণাটা কি, একটি হলো আপনি আন্ডার ইনভয়েসিং, আরেকটি হলো ওভার ইনভয়েসিং। আপনি কম দামে দেখাচ্ছেন যে আপনি পণ্য পাঠাচ্ছেন, কিন্তু আপনার পণ্যের দাম বেশি। আবার আপনি দেখাচ্ছেন যে আপনি বেশি দামে পণ্য আনছেন, এখান থেকে এলসি করছেন, করে আপনি বেশি দামের কথা বলছেন কিন্তু আনছেন কম দামের পণ্য। বা আপনি এলসি করছেন যে জিনিসের, সেই জিনিসের না এনে তার তুলনামূলক কম দামের জিনিস বা অন্য কোনো পণ্য নিয়ে আসছেন, এভাবেও টাকাটা পাচার। এটিকে বলা হয় মিস ট্রেডিং, যেটি বলা হয় ইকোনমিতে। আর কোনো পত্র, আরও একটি পথ হলো আপনার হুন্ডির মাধ্যমে। আমাদের একটি ধারণা আছে, জনমনে একটি ধারণা আছে যে হুন্ডি কেবল বাইরে থেকে আমাদের যারা রেমিটার, আমাদের যারা শ্রম জনশক্তি যারা আমাদের বাইরে আছে তারাই শুধুমাত্র হুন্ডির মাধ্যমে টাকা আমাদের পাঠায়, এটি একটি। কিন্তু এই ধারণাটি যে ঠিক নয় সেটিও বলে দেওয়ার দরকার। সেটি হলো যে হুন্ডির মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর টাকা চলে যায়। যেমন আপনি দেখবেন যে, এবং এই টাকাটি কিন্তু আপনি যদি আমাদের ঢাকা এবং চট্টগ্রামের অভিজাত এলাকা যেগুলো, সেখান থেকে কিন্তু ছোটোখাটো কোনো ডিল হয় না। মানে $1 লাখ নিচে ডিল করতে গেলেও অনেক এক্সচেঞ্জ হাউস আছে, মানি এক্সচেঞ্জ হাউস আছে যারা করতে চায় না, তারা বড় ডিল করে। অ্যাট দ্য সেম টাইম কতগুলো নন ফর্মাল চ্যানেল বা নন ব্যাংকিং চ্যানেলে আপনার এই টাকাটা পাচার হয়। টাকাটা পাচার হয় কিভাবে? এই টাকাটা কি এখান থেকে বান্ডিল ভরে সেটি পাচার হয়? নট দ্যাট। টাকাটা পাচার হয় এখন তথ্য প্রযুক্তির যুগের সুবাদে বা টেলিফোন ইন্টারন্যাশনাল যে আমরা পেরিফেরিতে আমরা আছি, তার মাধ্যমে কি হয়, আমি এখান থেকে টাকা দিচ্ছি, ওখানে পেমেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, হুন্ডি থেকে ডলারের পাচার হওয়ার কোনো সম্ভাবনা? হ্যাঁ, হুন্ডিতে ডলার পাচার হয়। হুন্ডিতে ডলার পাচার হয় বলতে যে হুন্ডিটা তো আপনার অদৃশ্যমান, এটিকে তো দৃশ্যমান না। হুন্ডিটা আপনার এখান থেকে যে টাকাটা আপনি দিচ্ছেন সেই টাকায় ওখানে ডলার
দিয়ে দিচ্ছে আপনাকে। আবার ওখানে আপনি যে টাকাটা, বিশেষ করে রেমিটেন্স আর্নারের ক্ষেত্রে যদি বলি, ওখানটাতে দিরহাম বলেন বা রিয়াল বলেন বা ডলার বলেন বা পাউন্ড স্টার্লিন বলেন, যেটি হোক না কেন, সেটি ওখান থেকে দিচ্ছে, এখান থেকে টাকায় কনভার্ট করে আপনার কাছে দিচ্ছে। এর মানে ডলারটা আসলো না, ডলারটা আসলো না। এটি একটি সেটি রেমিটারদের ক্ষেত্রে। তো এই মোটা দাগে এই জায়গাগুলো থেকে এভাবেই মানে আমাদের যে পাচার যেটা আমরা বলি, সেই পাচারটা এভাবে হয়ে থাকে। এবং আরেকটি জায়গা হচ্ছে যে এই আমি সেই প্রসঙ্গে আপনার সাথে নিশ্চয়ই আপনি হয়তো পরে বলবার সুযোগ দেবেন, তবে এই টাকা পাচারের যে রুটগুলো বা যে ওয়েগুলো, এগুলো কিন্তু আপনি যদি বলেন যে গত 15 বছরে যারা সরকারের বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের মধ্য থেকেই এসছে। যেমন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন যে আমাদের একটি শ্যাডো ইকোনমি আছে, উনি প্রকাশ্যে বলেছিলেন। আবার এই বিদায়ী সরকারের সদ্য সাবেক বিদায়ী যে সরকার, তাদের যে প্ল্যানিং মিনিস্টার ছিলেন, তিনি কিন্তু বলেছিলেন যে বছরে ওনার মুখ থেকে এসেছিল 5-6 বিলিয়ন ডলার প্রতি বছর পাচার হয়ে যায়। ওনারা কিন্তু স্বীকৃতি দিয়েছেন যে দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে, কিন্তু হাউ টু স্টপ ইট সেটি ওনারা জানতেন, কিন্তু সেটি প্রয়োগ কিন্তু হয়নি। স্টপ করবার যে ওয়ে আউটটা কী সেটি ওনারা জানতেন, বা সেই কৌশলও ওনারা জানতেন, কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় বা অদৃশ্য শক্তির প্রভাবে এই টাকাগুলো যারা পাচার করেছে ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে বা তথ্য গ্রাজুয়ালি হচ্ছে। এই জায়গাতে আমি আপনাকে একটু বলে দিতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর 3 দিনের মাথায় কিন্তু সেই জায়গাটাতে বড় একটি হোঁচট খেয়েছে যারা এই প্রক্রিয়ার সাথে ছিল। আমরা সেই প্রসঙ্গে পরে আসবো। ধন্যবাদ। আমরা অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি সাহেবের কাছে যাব। পাচার হওয়ার টাকার উৎসটা কি? এই টাকাগুলো তারা পেয়েছে কোথায়, কিভাবে? মানি মানে টাকা, লন্ডারিং মানে লন্ড্রি করা, মানে পরিষ্কার করা। অর্থাৎ আপনার ময়লা টাকাটা, অবৈধ টাকাটাকে বৈধ রূপ দেওয়ার যে পদ্ধতিটা, সেটাকে মানি লন্ডারিং বলা হয়। এবং যখন জানতে পারবো কেউ, সরকার যখন জানতে পারবে তুমি অবৈধ 10 কোটি টাকা ইনকাম করছিলে, সেটাকে এই প্রক্রিয়ায় বৈধ করছো, তখন সে মানি লন্ডারিংয়ের আওতায় পড়বে। অর্থাৎ ময়লা টাকাটাকে পরিষ্কার করছে। মানি লন্ডারিং বাংলাদেশে সরকারিভাবে বৈধ, একেবারে সরকারিভাবে বৈধ করছে। কেন আমি বলি, আপনারা নিশ্চয়ই জানেন যে যখনই কোনো আয়ের তথ্য মেলে না আয়ের সাথে, তখনই বলে 10% দিয়ে তুমি সাদা করতে পারো। দ্যাট ইজ মানি লন্ডারিং অ্যাপ্রুভড। আমি তো 10% দিলেই সাদা হয়ে যাচ্ছে, ময়লা টাকাটাকে সাদা। তাহলে রাষ্ট্রীয়ভাবে যখন বলা হয় যে 10% দিয়ে তুমি বৈধ করবে, তার মানে মানি লন্ডারিং বৈধ। এইবার আরেকটা আসেন, ঘুষ। এটাও আপনার, এটা তো ময়লা টাকা, ঘুষটাও তার ভিতরে পড়ে, যেটা বিগত একজন অর্থমন্ত্রী বলছিল এটাকে ঘুষ বলবেন না, বলবেন স্পিড মানি। যে ফাইলটাকে মুভ করার জন্য, দ্রুত গতিতে মুভ করার জন্য যে টাকাটা দেওয়া হয়, এটা স্পিড মানি। এই সমস্ত তথ্যগুলো তাদের। এখন আসেন, সব টাকাই কিন্তু, বৈধ টাকাও কিন্তু ময়লা টাকা হয়, বৈধ টাকাও মানি লন্ডারিং। কীরকম? আপনি বৈধভাবে 50 কোটি টাকা আয় করছেন এই বছর, আপনি দেখতেছেন যদি জেনুইন ট্যাক্স দিতে চান, ফাইনালি গিয়ে 30% ট্যাক্স দিতে হয় ওই টাকার উপরে। আপনি চিন্তা করেন দরকারটা কি, আমি কেন দিব? কারণ অবৈধ টাকায় 10% বৈধ করে, সাদা করে, লন্ডারিং করে, যেটা করে ওয়াশ করে, আমি কেন দিব? তখন সে কী করে, তার টাকাটা লুকিয়ে রাখে। অর্থাৎ সে কিন্তু বৈধ টাকা থেকেও লন্ডারিং করে ফেললো। কারণ ট্যাক্স দিতে গেলে 30% নেয় লাস্টলি। আপনি জানেন তো স্লটগুলা 10%, 15%, 20% এইভাবে বাড়ে। কিন্তু যারা জেনুইন অবৈধ, তাদের কিন্তু আপনার 10% গেল। এবং এই সরকার এসে আপাতত ঘোষণা করছে যে কালো টাকা করা যাবে না, কালো টাকাকে সাদা করা যাবে, কালো টাকাকে সাদা করা যাবে না। দ্যাট ইজ লন্ডারিং এর টাকাটা তুমি ইয়ে করতে পারবা না, টাকা বৈধ টাকা, অবৈধ টাকাটা লন্ডারিং করতে, ওয়াশ করতে পারবা না, পরিষ্কার করতে পারবা না। এখন প্রশ্ন হচ্ছে বাকিটা আমি জানি না, কিন্তু তার যদি বইলা থাকে এটা ঠিক আছে, সামনে হবে না। কিন্তু অতীতে যারা পিছনে ছিল তাদের জন্য অ্যাটলিস্ট 10% হইলেও বৈধ মানে আদায় করা দরকার। কেন না, নাহলে তো ওটাও দেবে না। যারা অবৈধ আয় করছে এটা বন্ধ করলে ওটাও দেবে না। সেই অর্থে আমি এটা সাপোর্ট করছি না, কিন্তু ওইটাও দেবে না। মানি লন্ডারিং কোন কোন খাতে হয়? শুধু যে বিদেশ টাকা যায় ওই যে আমি একদম নির্দিষ্ট একটা প্রশ্নের জবাব আপনাকে জানতে চাচ্ছি। জি, যে এই যে পাচার যারা টাকাটা করলো, তাদের উৎসটা, সেটাই তো বলছি, এই উৎসটাই। এই জন্য এই মানি লন্ডারিং এর ভিতরে কি কি ইনক্লুড করছে সেটা আপনাকে জানতে হবে। এটার ভিতরে এখন ইনক্লুড করা আছে মাদক পাচার, সন্ত্রাস। সন্ত্রাসের ভিতরে কিন্তু মিডিয়া সন্ত্রাসও আছে। আপনি দেখবেন মিডিয়া নিছে অনেক, এই মিডিয়া নিছে কিন্তু তাদের দুর্নীতি ঢাকার জন্যে।
এটা কিন্তু মারাত্মক কৌশল। এটা কিন্তু এক ধরনের আপনাকে মিডিয়া সন্ত্রাস বলতে পারেন, যে একটা পুলিশ অফিসার লেগে গেল তার পিছনে, বা একটা সচিব লেগে গেল তার পিছনে, সে আবার সচিবের ডেটা খোঁজা শুরু করে। তার মানে ভাইস ভার্সা, দুইটাই সন্ত্রাস। এইটাকেও কিন্তু মানি লন্ডারিং আওতায় আনা হয়েছে। তারপর আসেন দুর্নীতি, অর্থ আত্মসাৎ, ঘুষ, সবই এখন মানি লন্ডারিংয়ের ভিতরে। ইভেন জুয়া খেলা, এই যে কতগুলো অবৈধভাবে জুয়া খেলা প্রক্রিয়া যে টাকা, সব কিন্তু মানি লন্ডারিং মানে এই না যে খালি বাইরে যে টাকাটা তা না, আপনার ইনডোরে বিদেশে টাকা না গিয়েও মানি লন্ডারিং হচ্ছে। সুতরাং আপনার ইন্টারনাল প্রবলেমটা মারাত্মক। এখন আসেন উৎসটা কি? এই যে আমি ঘুষ খাইলাম, আপনি কি জানেন যে বেনজির সাহেবের মতো লোক যদি একটা লোক ডাইকাইনে বলে ইউ উইল পে মি 10 crore টাকা দিস নাইট, আদারওয়াইজ ইউ উইল বি কিল্ড, কোনো বিচার ছিল? তো 10 কোটি টাকা একবারে। এবং যারা 1000 কোটি টাকা ইনকাম করছে নিশ্চয়ই 5000, 10,000, 20,000 কইরা থোক আইনা জমায় নাই, কারণ আমি তো জিন্দিগিতে জমাইতে পারলাম না। এবং তারা যে জমাইছে এগুলো থোক হলো 5 কোটি, 10 কোটি। যেমন একটা মামলার কথা আমি আপনাকে লেটেস্ট বলি, আনার হত্যা মামলা। আনার হত্যা মামলা হত্যা হইলো কলকাতায়। এখানে বসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমেই বলে দিল যে ভারতের কেউ জড়িত না, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট। আমি ধরে নিলাম কেউ জড়িত না, বাট ইউ ক্যানট। হারুন কি করলো দেখেন, সেই তদন্তের নামে নেপাল গেল, হ্যাঁ, তারপরে দুবাই গেল, মানে পারলে বোধহয় সে আমেরিকাও যাইতো। যদি জানতো যে শেখ হাসিনা তার পরের দিন পড়ে দিত, তাহলে ওই তদন্তের নামে সে আমেরিকা চলে যেত। এবং সে করছে কি, তারপরে বহু লোকের তালিকা বানাইছে। ইউ বিলিভ ইট অর নট, একটা লোকের ডাকছে সব স্মাগলিংয়ের সাথে জড়িত, সোনা কারবারের সাথে জড়িত, ডাকছে 2 কোটি, 4 কোটি, 5 কোটি টাকা নিয়ে যার এমন 100 কোটি টাকার প্রজেক্ট ছিল। আপনি দেখেন তো আনার হত্যা মামলার আছে কিনা, ইট ইজ জাস্ট গন কেস। এবং এই যে টাকাটা, এই টাকাটা আপনি কি করবেন, এটা কিন্তু মানি অবৈধ টাকা। এইটাকে যদি লন্ডারিং করতে হয়, মানে পরিষ্কার করতে হয়, তাহলে আপনি কি করবেন? এমনও আছে অনেক টাকা দিয়ে আজকে একটা ফ্ল্যাট কিনছে, 6 মাস পর বেচে ফেলছে, আবার একটা কিনছে। তার মানে আপনার ফ্ল্যাট যদি 4-5টা রাউন্ড করে দেন, আপনি খুঁজে পাবেন না অরিজিনাল উৎস কোথায়। কেউ আছে মসজিদ স্কুল করতেছে, কেউ আছে ক্লিনিক করতেছে, কইরে আপনি এমন কত এতিমখানা করতেছে। এতিমখানা এমন একটা সেন্সিটিভ জায়গা, ওই জায়গায় কিন্তু উৎসটা খোঁজে না। এতিমখানার আয়টা সে নিচ্ছে, কিন্তু এতিমখানা করলো কি দিয়ে? আর খুব বেকায়দা হইলে ওই 10%, খুব বেকায়দা যদি হয় তাহলে ওই 10%। সুতরাং রাষ্ট্র যখন বৈধ করে তখন, আর উৎসগুলো তো আপনাকে বললাম, মাদকের টাকা যেটা, সেটা ওইটা, সন্ত্রাসের টাকা, দুর্নীতির টাকা, ঘুষের টাকা, ব্ল্যাকমেলিং করা টাকা, এবং হিডেন সেক্সুয়াল কোর্স করে যে টাকা মানে করে, এই সবই কিন্তু একটা কাজও সামাজিকভাবে স্বীকৃত না। তো সামাজিকভাবে স্বীকৃত না এমন যে কোনো কাজের বিনিময়ে যে টাকাটা আপনি আর্ন করবেন, সেটাই হলো অবৈধ টাকা। আর এইটাকে সাদা করার যে প্রসেস, ওটাকে বলে মানি লন্ডারিং। সুলতান ভাই, আবার আপনার কাছে আসবো। আপনার কাছে দুটো প্রশ্ন, যে কত টাকা পাচার হয়েছে একটি প্রশ্ন, একই সঙ্গে আরেকটি প্রশ্ন যে এই পাচার হওয়া টাকার ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা কি হচ্ছে? মানি লন্ডারিংয়ের যে 10% দিয়ে টাকা স্বচ্ছ করবার যে জায়গাটা বলা হয়েছে, যেটাকে বলা হয় ব্ল্যাক মানি হোয়াইট করবার যে সুবিধা, সেটি কিন্তু বিভিন্ন বাজেটে, সব বাজেটে কন্টিনিউয়াস কিন্তু এটি দেয় নাই। আপনি যে বাজেটগুলোতে কালো টাকা সাদা করবার, কালো টাকা বলে কোনো টাকা নাই, ময়লা টাকা বলেও কোনো টাকা নাই, টাকাটা হলো আনট্যাক্সড মানি। আনট্যাক্সড মানি, আপনি যে টাকার বৈধ টাকাও, বৈধ ইনকামও অনেক সময় আপনার আনট্যাক্সড মানি হয়ে যায়। অতিরিক্ত কর দিয়ে আপনি এটিকে হোয়াইট করতে পারবেন। তো অতিরিক্ত 10% দিয়ে কর সুযোগ দেওয়ার কতজন মানুষ সুযোগ নিয়েছে? এই যে যাদের কাছে আমরা বলে থাকি যে তাদের কাছে ব্ল্যাক মানি আছে, বা যারা টাকা পাচার করছে, তারা কি এই 10%-এর সুবিধার মধ্যে আসে নাই। একেবারে ছোট ছোট যারা দেশের মধ্যেই থাকবে, তারাই কেবল, আপনি যদি দেখবেন দ্যাট উইল বি ভেরি নেগলিজেবল, ছোট্ট। তো সেই কারণে এই 10% দেয়া আর না দেয়া, যিনি চুরি করেছেন তিনি মসজিদের ইমাম সাহেব যখন বলবেন চুরি করা মহাপাপ, আর সেটিতেই যে উনি চুরি করা বন্ধ করে দেবেন, বা চুরি করো না তোমাকে জিলাপি খাওয়াবো, এটি হলো 10% হলো চুরি করো না জিলাপি খাওয়াবো। তো সেই জিলাপি খাওয়ানোর জন্য ওই চোর তো আপনার চুরি করে নাই জিলাপি খাওয়ার জন্য। তো যে কারণে ওই 10% দিয়ে 10% বা 20%, ইফ ইট ইজ 30%, আপনি যতই করেন না কেন, উনি একটি হিসাব দিয়েছেন যে মূলত 30% চলে যায়। তো তারপরেও কিন্তু সুফল কিন্তু আসেনি, এটি একটি জায়গা। আর আপনি যেটি বলেছেন যে কত টাকা পাচার হয়েছে, আমি একটু আগে আপনাকে বললাম যে জিএফআই গ্লোবাল ইন্টেলিজেন্স ইউনিটের যে একটি ব্যাখ্যা আছে, সেটি হলো প্রতি বছর আপনার ট্রেডের মাধ্যমেই চলে যায় 12 থেকে 15 বিলিয়ন ডলার। আর একটি হিসাব টিআইবি যেটি বলেছে, সেখানটাতে এটি জিআইবিরও অবশ্য ইনফরমেশনটি বলেছে যে প্রায় লাখ কোটি টাকা
এই পাচার হয়েছে, বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে। তো এই লাখ কোটি টাকা পাচারের যে তথ্য, আমি একটু আগে আপনাকে সরকার কিন্তু বলেছে 2 লাখ কোটি টাকা। না, এটা লাখ কোটি টাকা, এটা জিআইবির কথা বলছি। আপনি 2 লাখ কোটি টাকা সেটি তো আসতেই পারে, এক একজনের এক একটা তথ্য। কিন্তু সরকারের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থেকে থাকে, কে দিয়েছে সেই তথ্য? দুটি জায়গা আছে, 2-3টি জায়গা থেকে এই তথ্যটা আসবে। একটি হলো এনবিআর কোন তথ্যটি দিতে পারবে? যেটি ট্রেডের মাধ্যমে, যেটা ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে যেটি হয়ে থাকে সাধারণত, তো সেটি একটি জায়গা। আরেকটি হলো বাংলাদেশ ব্যাংক বলতে পারবে এলসির মাধ্যমে যে টাকাটা গেছে এবং সেখান থেকে কত টাকা পণ্য এসছে বা আসে নাই, বা রিটার্নটা কি এসছে, সেখান থেকে আপনার বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর এই 2 জায়গা থেকে। আরেকটি এটি তদন্ত করে কারা? এটি তদন্ত করবার জন্য দেখেন, এটিকে কিন্তু আমাদের যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটি আছে সেটি, বা আপনার এনবিআর, বা আমাদের যে সিআইডি, ওনারা এই বিষয়গুলো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করেন। তদন্ত করে ওনরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আইনের প্রয়োগ করতে পারে তাদের কাছে দিয়ে থাকেন। এরা কিন্তু কোনো শাস্তি দেবার কোনো বিধান নাই। বিধান যেখানটাতে আছে সেটি হলো দুদক, দুর্নীতি দমন কমিশন আমাদের যেটি আছে। আমি একটি কথা সবসময় বলে থাকি যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা। তো আমাদের যেখানটাতে যার কাছে রোগ সারতে যাব তিনিই অসুস্থ। যেমন দুর্নীতি দমন কমিশন একটি অসুস্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল এবং সেটি ছিল মাত্র রাজা রানীকে খুশি করবার জন্য ব্যস্ত ছিল, এবং রাজা রানীর বাইরে যারা ছিল আম জনতা, সাধারণ মানুষ, তাদেরকে হেনস্থা করা, এবং রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তাদেরকে হেনস্থা করা। এবং আরেকটি ছিল ট্রাফটা কিভাবে করেছে? কার কার টাকা আছে, কাকে কাকে ধরলে টাকা পাওয়া যাবে, তাদেরকে বেছে বেছে তাদের নামে অযাচিত বা যাচিত যেভাবেই হোক না কেন মামলা দিয়ে দিয়ে সেই জায়গাগুলোতে তারা কিন্তু এটির কোনো সুফল বয়ে আনতে পারেনি। সুনির্দিষ্ট প্রশ্ন ছিল যে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনবার পথ আছে। পথ নয়, এই সরকার কি কোনো উদ্যোগ নিয়েছে? সরকার উদ্যোগ নিয়েছে বলতে, এই সরকার দায়িত্ব নেবার 3 দিনের মাথায় অর্থ উপদেষ্টা এবং কেন্দ্রীয় ব্যাংক এবং যারা অর্থনীতি নিয়ে কাজ করেন তাদের সাথে একটি ফিনান্সিয়াল টাস্ক ফোর্সের একটা মিটিং হয়েছে। সেখান থেকেই বলা হয়েছে যে এই টাকাগুলো কারা কারা করেছে সেটিকে উৎস খুঁজে বের করা এবং কোথায় কোথায় গিয়েছে। এই টাকাগুলো কিন্তু 10টি দেশে, মূলত আমাদের যে সরকারের যে বিভিন্ন বিভাগের যে অনুসন্ধান, সেই অনুসন্ধানে এসছে যে 10টি দেশে সাধারণত আমাদের দেশ থেকে টাকা পাচার হয়ে যায়। এর মধ্যে আছে আমেরিকা, কানাডা, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, এরকম 10টি দেশের কথা বলা হয়েছে। এই জায়গাগুলোতে এই টাকাগুলো এখন পাচারের বন্ধের যেভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, সবচেয়ে ভালো উদ্যোগ নিয়েছে আমি বলবো যে পাচারের মাধ্যমে যে আমার অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছিল কন্টিনিউয়াস, এবং সেই রক্তক্ষরণটা ক্রমেই বেড়ে যাচ্ছিল, সেই রক্তক্ষরণটা থামিয়ে দেবার চেষ্টা করা হয়েছে। এবং যে কারণে অর্থনীতিতে আপনি দেখবেন যে গত 1 মাসে বা 1 মাস 5 দিনে বা 1 মাস 7 দিনে অর্থনীতিতে একটি বড় ইতিবাচক প্রভাব পড়েছে, যেহেতু রক্তক্ষরণটা থামিয়ে দেবার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগের কারণে পাচার কি হয়েছে সেটি পরের, কিন্তু এখন যাতে পাচার না হয়ে যায় সেই জন্য ফর্মাল চ্যানেলে যেটা বলা হয় ব্যাংকারদের মাধ্যমে, সেই ব্যাংকারদেরকে ডেকে, সব ব্যাংকের এমডিদেরকে ডেকে কেন্দ্রীয় ব্যাংকে, এই বর্তমান গভর্নর আহসান এইস মনসুর সাহেব, ওনাকে আমি সাধুবাদ জানাতে চাই। উনি একজন দেশের বরেণ্য অর্থনীতিবিদ। উনি একেবারে সঠিক সময়ে সঠিক জায়গায় একবার শুরুতেই উনি জায়গাটাতে পিন পয়েন্ট করেছেন এবং তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়েছেন যে কোনো ব্যাংকের মাধ্যমে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, যার মাধ্যমে যাবে আমরা তাকে ধরবো, তাকে ছাড়বো না। এটি একটি কোরামিনের মতো কাজ করেছে। যে আমরা পরে আবারও কথা বলবো আপনার সঙ্গে। প্রিয় দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা এখন কথা বলবো অ্যাডভোকেট
আবুহানা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, একটা বিষয় আলোচনা হচ্ছে, যেটা মানি লন্ডারিং আইন নিয়ে কথা হচ্ছে, যেহেতু মানি লন্ডারিং প্রতিরোধের জন্য সরকার চেষ্টা করছে, কি আইন আছে না আছে সেগুলোর কথা বলেছে। এখানে আমি একটু জিনিস আপনাকে পড়ে শোনাই। সেটা হলো যে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান একটা সাক্ষাৎকারে বলেছেন যে পাচারের অর্থ ফেরত আনা যাবে, তবে প্রক্রিয়াটা জটিল। তিনি আরও বলেছেন যে বিদেশে বিশাল অঙ্কের অর্থ পাচার হয়ে গেছে। যারা ভাবেন যে পাচার অর্থ ফিরিয়ে আনা যাবে না, তারা ভুল করছেন, কারণ এটা ফিরিয়ে আনা যাবে। এখানে আরেকটা বিষয় উনি জানিয়েছেন যে তারা কিছু দেশে চিঠি লিখেছেন যাতে যারা এই সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থ সম্পদ ফ্রিজ করে দেয় অথবা আটকে দেয়। আরেকটা বিষয় এখানে প্রশ্ন এসছে, সেটি হলো যে অনেক এটা বাজারে একটা কথা রয়েছে যে এস আলম গ্রুপ যে মালিক, ওনারা বিদেশি নাগরিকত্ব নিয়েছেন, বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। এখানে তখনই প্রশ্ন উঠছে যে নাগরিকত্ব ত্যাগ করলে তাকে ধরা যাবে কিনা বা তার টাকা ফেরত আনা যাবে কিনা। ইফতেখারুজ্জামান সাহেব পরিষ্কার বলেছেন যে এটা কোনো সমস্যা, নাগরিকত্ব ত্যাগ কোনো সমস্যা নয়। উনি বলেছেন অর্থ ফেরত আনার ক্ষেত্রে তিনি কোন দেশের নাগরিক সেটা বিষয় নয়, বিষয় হলো যে আসলে উনি পাচার করেছেন কিনা, উনি এটা ব্যাখ্যা দিয়েছেন। আমরা জানি রাজ্জাক ভাই আপনি মানি লন্ডারিং বিষয়ে একজন অভিজ্ঞ আইনজীবী। আমরা শুধু জানতে চাচ্ছি যে উনি যে কথাগুলো বলেছেন এবং আপনাদের আইনে যে রয়েছে, এই বিষয়টা আমাদেরকে একটু পরিষ্কার করবেন। এই যে আলাপগুলো উনি করলেন টোটালটা সত্য এবং ফর্মাল। যেমন আমি চিঠি লিখেছি, এটা ফর্মাল। আবার নাগরিকত্ব ত্যাগ করলাম, তাতে বিষয়টা হচ্ছে আপনি যখন ঘটনাটা ঘটাইছেন তখন আপনি কোথায়, কোন দেশের নাগরিক বা কোথায় বসে ঘটাইছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি কোন দেশের নাগরিক কিনা এখানে যদি সম্পূর্ণ, উনি তো বাংলাদেশি পাসপোর্টও আছে, না আমেরিকান পাসপোর্ট আছে বা সিঙ্গাপুরি পাসপোর্ট আছে, হোয়াট এভার ইট ইজ, বাট আপনি যদি একটা আমেরিকান পাসপোর্ট হোল্ডার হইয়া ওইখানে কন্টিনিউ এখানে বেশি অপরাধ করেন এবং টাকা লন্ডারিং করেন, যা পাচার করেন, হোয়াট এভার ইট ইজ, আপনাকে পানিশমেন্ট পেতে হবে। এখন আসেন, উনি বলছেন টাকাটা উদ্ধার করাও সম্ভব। আরেকটা কথা বলছেন লক্ষ কোটি টাকা, ব্যক্তিগত ওপিনিয়ন আমার, এগুলোর কিন্তু সঠিক তথ্য নাই, যে একেবারে একুরেট নাই। একুরেট হইতে গেলে তো আমি জানবই, যেমন আপনার মাসের বেতন কত, আপনি কোন কোন খাতে খরচ করেন কত, মাস শেষে লিখে দিতে পারবেন। কিন্তু টাকা পাচারের যে বিষয়গুলো আমরা বলি, এটা এক্স্যাক্ট সম্ভব না। যেগুলো বেশি দুষ্ট সেগুলো এরকম বলে, যেমন আবুল বারাকাত জনতা ব্যাংকের 4,500 কোটি টাকা যখন চলে যায় তখন এটা চেয়ারম্যান ছিলেন। এরপর 22 বের হইয়া উনি আবার বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বহু কথা বলছেন, দাবি কমা সেমিকোলন দিয়ে এমনভাবে বলে 1.12.9999, মানে কি 6 বছর লেখাপড়া, টোটালটা ভুয়া। কারণ এটা হলো যখন একটা লোক হেভি ওয়েট হয়ে যায় তখন সে না জানলে, আমি একজন বিজ্ঞ আইনজীবী, আপনি প্রথমেই ধরে নেবেন আমি ভুল বললেও কারেক্ট, এই যে মানুষের ইমপ্রেশন। এখন আসলে আপনি টাকাটা আনতে পারবে, ইফতেখারুজ্জামান যেটা বলছেন আমি বিশ্বাস করি। কেন? আজকে যদি অন্য একটা সরকার ক্ষমতায় থাকতো, মানে অন্য রাজনৈতিক দল, আমি নিশ্চিত করে বলতে পারি ইফতেখারুজ্জামান সাহেব এই কথাটা বলতেন না। উনি বলছেন কিসের ভিত্তিতে? উনি দেখতেছেন যে যাকে অরাজনীতিবিদ বলা হয়, কিন্তু সে আমার দেশে এখন প্রধান উপদেষ্টা, তার বিশ্ব বাজারে তার গ্রহণযোগ্যতাটা, সেই গ্রহণযোগ্যতার উপরে ভিত্তি করে উনি বলছেন এই ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত। কারণ হচ্ছে আপনার ইউনূস সাহেব কী করলেন, আইসেই বললেন 1 লাখ টাকার বেশি তুলতে পারবে না, তারপর বললেন 2 লাখ টাকার বেশি তুলতে পারবে না, তারপর উনি বললেন ভাষণে, সেকেন্ড ভাষণ যেটা, সেটা পুরা দেশের চিত্র উনি তুলে ধরছেন, যে বিশ্বকে জানাই দিচ্ছেন আমি একটা ভঙ্গুর দেশে আসছি, আমি এমন একটা দেশে আসছি যে লিবারেশনের পরে যেটা দেশটা যেমন থাকে ঠিক সেরকম। এবং যাদেরকে বলছে, যাদের উদ্দেশ্যে তারা জানে এবং তারা এখানে বহুদিন ধরে কাজ করতেছে, এবং তাকে কিন্তু কেউ নিরাশ করেনি। অলরেডি ইতিমধ্যে আমার কাছে মনে হয় 5-7-10 বিলিয়ন ডলারের প্রস্তাব এসে গেছে নানান জায়গা থেকে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, তারপরে বলেন জার্মান, তারপর বলেন চায়না, তারপরে আপনি যদি আসেন আমেরিকা, সবাই টাকা দিচ্ছে। এটার মানে হচ্ছেই সে চিত্রটা তুলে ধরেছে, বিশ্ব তাকে বিশ্বাস করে। সুতরাং ইউনূস সাহেব যদি মনে করেন আইন আছে, আইন মোতাবেক কী বলবে, চিঠিটা লেখো, চিঠি আমি লিখলে টাকাটা আসবে না ভাই। বাট ইউনূস সাহেব চিঠি লেখার মানে হচ্ছে এইটা ওই কোনো ফান্ড ছাড়াই স্পিড মানির গতি, যেটা বলছিল আবুল মুহিত সাহেব, ওইভাবে এটা দৌড়াবে। এটা কারণ যে ওনাকে দাঁড়া করাইতে চায়। কারণ সারা বিশ্ব দেখছে যে বাংলাদেশটা এমন একটা জায়গায় গেছে, কোনো একটা শক্তি, বাংলাদেশের অদৃশ্য শক্তি এমন জায়গায় নিয়ে গেছে, সেখান থেকে ইউনূস সাহেব যদি নন পলিটিক্যাল হয়ে থাকেন, সে এমন একটা মজবুত ভিত্তি নিয়ে বসছে যেটার কারণে ব্যক্তি ইউনূস ইজ এনাফ।
টু রিকভার দ্য মানি, সেটা ডেটা পাইলে, সব কিছু পাইলে তার জন্য খুব কঠিন কিছু হবে বলে আমি মনে করি না। এবং আমার মনে ইফতেখারুজ্জামান সাহেব সেই অ্যাসপেক্টে বলছে, আইন দিয়ে আপনি পারবেন না, আইন সব কিছু করতে পারে না, আইন আছে কিন্তু আপনি এক্সিকিউট করতে পারবেন না। আইন বলে স্পিকারের রাইট আছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার, কিন্তু পৃথিবীতে কোনো নজির আছে যে স্পিকারের মামলা করছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, বাংলাদেশে এখন পর্যন্ত যে কোনো ইলেক্টেড গভর্নমেন্ট যেই আসুক না কেন, সেই ক্যাপাসিটিওয়ালা লোক আমি সেকেন্ড দেখি না, সে যেহেতু অত চ্যালেঞ্জ করে। কাজেই যেহেতু ইউনূস সাহেব আসছেন, এবং সেই কারণে এই টাকাগুলো ফেরত আনা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। রাজাক ভাই, আপনি যে কথাটা বলার স্পষ্ট করেই বলেছেন, বলার চেষ্টা করেছেন এরকম না, স্পষ্ট করে বলেছেন যে ইউনূস সাহেবের মতো ব্যক্তিত্ব যদি চেষ্টা করে বা উদ্যোগ নেয়, এই টাকা ফেরত আনা যাবে। সুলতান মাহমুদ ভাই, আপনি এই বিষয়ে রাজাক ভাই যে আলোচনা করেছেন কমপ্লিমেন্ট করি, সেটি হচ্ছে যে দেখেন, টাকা আনার যে সুযোগ আছে আমাদের আইনে বলা আছে, একটি হলো আমাদের ইন্টারনাল যে ল আছে সেটিতে বলা আছে, এবং আমাদের যে আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাথে যে চুক্তি আছে সেই চুক্তিতেও কিন্তু সেই দ্বার উন্মোচন করা আছে এবং এর এক্সাম্পলও আছে। আমি আপনাকে দুটো বিষয় ইনফরমেশন দিতে চাই। সেটি হলো যে মানি লন্ডারিংয়ের মাধ্যমে যে টাকাটা চলে গেছে সেই টাকাটা ফিরিয়ে আনার যেমন উদাহরণ আমাদের দেশে আছে, আবার অন্য দেশ থেকে টাকা আমাদের দেশে এসছে সেই টাকা ফিরিয়ে দেবারও উদাহরণ আমাদের দেশে আছে। যেমন সেটি আমাদের দেশে যে টাকাটি ফিরে এসছে বলবো, সেটি হলো বিগত সরকারের প্রথম যে মেয়াদ, সেই মেয়াদে ওই প্রচেষ্টাটি ছিল প্রতিপক্ষ রাজনীতিবিদ এবং প্রতিপক্ষ যে দল তাদেরকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, সেই চিন্তা থেকে ওই আইনের প্রয়োগ করা হয়েছিল। আইনটি কিন্তু করেছিল বেগম জিয়ার 91 to 96 গভর্নমেন্ট, যে সরকার, সেই সরকারের সময় বেগম জিয়া এবং অর্থমন্ত্রী সাইফুর রহমানের একেবারে নিজস্ব উদ্যোগ থেকে এই আইনটি করেছিল। 2002 সালে মানি লন্ডারিং আইন প্রথমে করে, এরপর সেটিকে আরও শক্তিশালী করবার জন্য 2003 সালে সেটিকে সংশোধন করে। ওই আইনের ভিত্তিতেই কিন্তু এই বিএনপির বিরুদ্ধে একটি খড়গ চাপিয়ে দেয়া যে ওই দলটি দুর্নীতিবাজ। যখন আর কোনো কিছু পারছিল না, তখন তৎকালীন সরকার বিএনপিকে কিভাবে দুর্নীতিবাজের তকমা লাগিয়ে দেয়া যায়, সেই জন্য বিএনপির যে রাজনৈতিক কর্মী বা বিএনপি যে দলের যিনি প্রধান, তার পরিবারের লোকদেরকে কিভাবে চোর বানানো যায় বা পাচারকারী বানানো যায়, তার একটি অপচেষ্টা ছিল। এবং সেই অপচেষ্টার অংশ হিসেবে দেখানো হয়েছিল যে একটি টাকা বাংলাদেশ ব্যাংকে ফেরত এসছে, যেটিকে বলা হয় সিঙ্গাপুর থেকে ফেরত এসছে। এটি যেমন একটি এক্সাম্পল আছে। আবার বাংলাদেশে টাকা চলে এসছিল, এটি ব্রিটেন থেকে এসছিল। ব্রিটেনের বাংলাদেশি একজন বংশোদ্ভূত, সে ওখানে গিয়ে ব্যবসা করেন এবং সেখান থেকে হাজিদেরকে কম টাকায় হজ করানোর একটা প্রকল্প নেয়, এবং সেখান থেকে অনেক টাকা, সেটি যখন ওখানে ধরা পড়বে, ওখানের আইনে তো আর বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত দেখে না, তো ওখান থেকে ওরা যখন ধরে ফেলবে মনে করেছে, সে ওই টাকাটি দেশে পাঠিয়ে দেয়। এবং আমাদের সাথে যে দেশের মধ্যে যে চুক্তি আছে, সেই চুক্তির ভিত্তিতে বাংলাদেশ থেকে কিন্তু 2 দফায় সেই 2টি ঘটনায় ওই টাকাগুলো ফেরত গেছে। আমি এই ঘটনা দুটি বললাম এই কারণে যে এক্সাম্পল কিন্তু আছে ফিরিয়ে আনবার এবং ফিরিয়ে দেবার। যেহেতু এক্সাম্পল আছে, কিন্তু এই যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটি বাংলাদেশ ব্যাংকের, এটি কিন্তু বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত এবং হওয়ার কথা। কিন্তু গত সরকারের সময় যেটা হয়েছে, এটিকে একটি অথর্ব প্রতিষ্ঠানে, একটি অকর্মাণ্য প্রতিষ্ঠানে বা সংস্থায় পরিণত করে রাখা হয়েছিল। বিশেষ বিশেষ ব্যক্তিদের, সরকার প্রধানদের দিক থেকে বিশেষ বিশেষ ব্যক্তির নির্দেশনায় এবং 2টি গোয়েন্দা সংস্থার নির্দেশনায়, তাদের দ্বারা, তাদের নির্দেশের কারণে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটাকে বলি, তারা কাজ করতে পারে না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ব্র্যান্ড ভ্যালু, মূলত উনি নিজেও একজন অর্থনীতিবিদ, এই কারণে নানান জায়গা থেকে তাকে সহযোগিতার হাত বাড়ানো হয়েছে। কেউ কেউ বলার চেষ্টা করেছেন বা বলেছেনও, অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেনও যে ইতিমধ্যে তারা উন্নয়ন সহযোগীরা $1 কোটি দেবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই অঙ্কটা আরও বাড়বে। এবং ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন যে এতে কিন্তু ডলারের উপর চাপ ইতিমধ্যে কমে গেছে এবং বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সেটা আমাদের খুবই উদ্বেগজনক একটা ব্যাপার ছিল যে রিজার্ভ কমে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যেটা, সেটি হলো যে এই যে একটা
আপনি নিজেই বলতেছিলেন যে এটা ভঙ্গুর অর্থনীতি ছিল, এটাকে এটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে তো নিশ্চয়ই। অবশ্যই আমি আপনাকে বলতে চাই যে আপনি যেটি আমাদের বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টার কথা বলেছেন, আমি বলবো যে উনি একজন ইকোনমিস্ট। আমি খুব প্রশংসার জায়গা থেকে যদি আপনি না বলেন, তবে বলবো যে ওনাকে যে পরিমাণ উনি একজন নোবেল লরিয়েট হিসেবে সারা বিশ্বে ওনার যে সম্মান, সেই সম্মানের ওজনটা আমরা বুঝতে পারি নাই। আজকে যখন ওনার যে প্রকৃত সম্মান, সেই সম্মানের জায়গায় দেশের সাধারণ আপামর জনতা এবং শিক্ষার্থীরা মিলে ওনাকে সেই জায়গায় দিয়েছেন, এবং বিশ্ববাসী ওনার যারা বন্ধু আছেন তারা ওনাকে সর্বরকম সহযোগিতা করবার জন্য চেষ্টা করছেন এবং তারা সেই হাত বাড়িয়ে দিয়েছেন। সেই সাথে উনি এই অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য ওনার উপদেষ্টা পরিষদে যাদেরকে নিয়েছেন, যাদেরকে নিয়ে উনি পথ চলছেন, সেখানে আর সবার কথা যদি আমি না বলি, দুজনের কথা না বললেই নয়। একজন হচ্ছেন প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আরেকজন হচ্ছেন সালেউদ্দিন আহমেদ। এই দুজনকে নিয়ে উনি যে গভর্নরও খুব অভিজ্ঞ, এবং ওনরাই আবার যে গভর্নর, যে দেশে বিদেশে আন্তর্জাতিক সংস্থা এবং অভ্যন্তরে কি পরিমাণ কাজ করেছেন এই অর্থনীতি নিয়ে। এই যে সমন্বয়, এই যে মেলবন্ধন, এর কারণে কোথায় কোন ত্রুটি বা কখন কোন উদ্যোগটা নিতে হবে, আমি যেটা বলেছি একবারে শুরুতেই ওনারা হাত দিয়েছেন কোথায়, রাজনীতি না, আগে অর্থনীতি। অর্থনীতিটাকে ঠিক করবার যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের ফলে আমি যেটা বলেছি যে অর্থনীতিতে রক্তক্ষরণ বন্ধ হবার পথে, এবং এই যে ডলার সংকট আপনি যেটা বলছিলেন, আমাদের রিজার্ভ কোথায় নেমে যাচ্ছিল। রাজনৈতিক সরকারের সময় ডলার বিক্রি হয়েছে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে, আমরা যদি বলি ব্যাংকিং চ্যানেলের বাইরে, এক ডলার বিক্রি হয়েছে 130 টাকা পর্যন্ত এক ডলার বিক্রি হয়েছে। ডলারের দাম বেঁধে দেওয়া হয়েছিল 117 টাকা। সেই 17 টাকা কিন্তু শুধুমাত্র কাগজে কলমে ছিল। সেই জায়গা থেকে দেখেন ডলার সংকটটা কেটে গেছে। ডলারের দাম কিন্তু একটা স্থিতিশীল হয়ে গেছে 2 সপ্তাহ ধরে, মানে 120 টাকার উপরে উঠছেই না, উঠছে না। সেটি হলো আপনি নন ফর্মাল যে মার্কেট, ওইটার কথা বলছি, সেটিতে বলছি। আপনি দেখেন আমরা বিদেশি যে দায় সেটি দেয়া আমরা শুরু করেছি। আমাদের সামনে আকুর পেমেন্ট আছে, আমরা সেই আকুর পেমেন্টটা দিয়েও আমাদের যে ঝুঁকিমুক্ত যে জায়গা অর্থনীতির জন্য, আপনি দেখেন এই আন্দোলন সংগ্রামের আগে বহির্বিশ্বে আমাদের যে শ্রমশক্তি আছে, আমাদের যে জনশক্তি আছে, সেখান থেকে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছিল, এবং তারা সব রকমের, এবং এই সরকারকে, এই শিক্ষার্থী এবং সাধারণ জনতা এবং রাজনৈতিক নেপথ্যে রাজনৈতিক দলগুলো ছিল। আমাকে বলতেই হয় যে এই শিক্ষার্থী এবং সাধারণ জনতার নেপথ্যে কিন্তু বড় শক্তি হিসাবে কাজ করেছে রাজনৈতিক দলগুলো। সেই রাজনৈতিক দলগুলো তাদের যে ডাক, তাদের যে প্রচেষ্টা, সেটিকে বাইরে থেকে কিন্তু আমাদের রেমিটার যোদ্ধা যারা, তারা সহযোগিতা করেছে। তারা তখন অর্থ পাঠানো, রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল। যখনই সরকারের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, নতুন সরকার এসছে, আর তারা স্ব-উৎসাহে রেমিটেন্স পাঠাচ্ছে, এবং আমাদের কিন্তু এই যে অর্থনীতি একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গিয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি। রাজাক ভাই, আপনি শুরুতে বলছিলেন অর্থনীতির কথা। একটা বিষয় আপনারা সবাই জানেন যে এবারের আন্দোলনের ভিতরে ছাত্রদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণটা ছিল লক্ষণীয় বিষয়। কারা অংশ নিয়েছিল? সাধারণ মানুষ কারা? একেবারে শ্রমজীবী মানুষ, যাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। তাদের কিন্তু রাষ্ট্র সংস্কার হবে কি হবে না এইগুলো নিয়ে তাদের ভাবনা না, সংবিধান কি হবে না হবে সেটি ভাবনা ছিল না। তাদের ভাবনাটা ছিল তারা খেয়ে পরে বাঁচতে পারবে কিনা, কিন্তু তারা দেখতেছিল যে বাঁচাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং আপনি বলছিলেন যে ইউনূস সাহেব অর্থনীতিতে যে একটা উদ্যোগ নিয়েছে এবং তার কাছে চতুর্দিক থেকে টাকা আসছে, আপনি কি আশাবাদী তো আমরা হতে পারি যে এই যে পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে আমাদের অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে? ইউনূস সাহেবকে বলা হয় অরাজনৈতিক একজন ব্যক্তি, আর যারা রাজনীতি করছেন তাদের টার্গেট কি? দে উইল রিচ টু পাওয়ার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। সবাই তো রাজনৈতিক পাওয়ারে যেতে চায়, মানে ক্ষমতায় করবে। তো ইউনূস সাহেব তো ক্ষমতায় বসছে, তো রাজনীতিবিদ না কেন সে? উনি তো ক্ষমতায় বসছে, আমি বসাই, আপনি বসান, XYZ যেই বসাক না কেন, ছাত্র জনতা সবাই মিলে তাকে বসাইছে, তাহলে সেই লেভেলটায় সে পৌঁছে গেছে। আপনি যদি বাংলাদেশে রাজনীতি, গণতন্ত্র এবং উন্নয়ন, তিনটা বিষয় কিন্তু একদম সাইমালটেনিয়াসলি চলে, পাশাপাশি চলে। রাজনীতি, গণতন্ত্র, উন্নয়ন, ভোটাধিকার, হোয়াটএভার ইট ইজ, এর সাথে সম্পৃক্ত কি বিশাল অর্থনীতির সম্পর্ক আছে। আপনি ভালো রাজনীতিবিদ
ভালো গণতন্ত্র বুঝেন, কিন্তু আপনার কাছে টাকা নাই, আপনি কিছুই করতে পারবেন না। আজকে ইউনূস সাহেব টাকায় প্রথম হাত দিছে, এই জন্য আমি মনে করি উনি একজন ভালো রাজনীতিবিদ নাম্বার 1। এবং এই টাকা যদি আসে তাহলে আপনি সেই উন্নয়ন বলেন, গণতন্ত্র বলেন, সব কিছুর ধারা অব্যাহত থাকবে। দ্বিতীয় কথা, আপনি আসেন, আমরা যখন কখনো, আমি কালকে যদি রাষ্ট্রপতি হই বাংলাদেশের, তারপরে আমি বিশ্বকে জানান দিব আমি আবু হেনা রাজ্জাকি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছি, তোমরা আমাকে কোঅপারেট করো। আর উনি বিশ্বে আগে পরিচিত হয়ে গেছেন, আর টেলিফোন ডাইরেক্টরিতে সব রাষ্ট্রপতিদের নাম্বার আছে, পরিচিত হইয়া তারপরে উনি আসছেন বাংলাদেশে টেক ওভার করছেন। এখন বিশ্ব জানে ইউনূসের বাংলাদেশ, এবং এই যে জানে ইউনূসের বাংলাদেশ, সেটা ইউনূস সাহেবের সব কাজ করতে সহজ হবে। হয়তো এই দেশবাসী 18 কোটি লোকের যে অন্যতম শত্রু এখন এই মুহূর্তে, তাকে হয়তো ফেরত আনাটা একটু কষ্ট হতে পারে। তা না হলে আমার কাছে মনে হয় না অন্য কোনো কাজগুলো ইনিশিয়েটিভ নিলে আস্তে আস্তে আগায় যেতে পারবে। এইবার আসেন ছাত্রদের যে কথাটা আপনি বললেন, ছাত্রদের তো এই উদ্দেশ্য ছিল না। ছাত্রদের উদ্দেশ্য ছিল কি, যে তাদের চোখের সামনে যখন একটা ছেলে মারা যাচ্ছে, পাশের বন্ধু, এটা বলছিল একজনে, একটা মা তার 8 বছরের বাচ্চাকে নিয়ে আসছে, বলতেছে, তাকে জিজ্ঞেস করে সাংবাদিক, তুমি আসছো কেন এখানে? আমি আসছি আন্দোলন করতে। আন্দোলন কি? সরকারের বিরুদ্ধে। তোমার অসুবিধাটা কি? আমার ভাইকে মারছে। তোমার ভাইকে? আবু সাইদ। ইউ সি হাউ টাচি ইট ইজ। এখন প্রশ্ন হচ্ছে, ছাত্র জনতা যে জায়গাটায় নিয়ে গেছিল দেশটাকে, অবশ্যই ছাত্ররা 1 তারিখ থেকে যে মানে 36শে জুলাই বলা হয়, ওটা তো একেবারে বিস্ফোরণের জায়গাটা হয়েছে। আন্দোলনটা অনেক পুরনো, পিছন থেকে আসছে। কিন্তু আমি মনে করি যে ওই দিন এসে সবাই স্ট্রাইক করছে, কারণ আপনি এসএসএফ লোডেড, আর্মি লোডেড, সব লোডেড, সেখানে স্ট্রাইক করছে যে না, এটা হয় না। হয় না বলে কিন্তু ওয়াকার সাহেব চেঞ্জ হয়েছে। ওয়াকার সাহেব যখন চেঞ্জ হয়েছে, আপনার পুলিশ জিরো, সব জিরো। সুতরাং আমি মনে করি ওদের উদ্দেশ্য এটা ছিল না, কিন্তু তরুণরা যেভাবে জান দিয়েছে, তরুণ প্রজন্ম আসতে হবে। এবং সেই হিসাবে ইউনূস সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন, আমার চেয়ে উনি অনেক বিজ্ঞ, আমি ঠিক জানি না। 2জন উপদেষ্টাও বানাইছেন, নিশ্চয়ই তার প্রয়োজন আছে, সব কিছু ঠিক আছে। তবে আমি এখন এই মুহূর্তে মনে করি ছাত্রদেরকে কিছুটা নিয়ন্ত্রণ ওনার করার দরকার আছে, কারণ ছাত্রদের একটা জিনিস এস্টাবলিশ করতে চাচ্ছে। যেমন আমি কয়দিন আগে একজন স্টেট সমন্বয়কের নামটা আমি বলবো না, তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি বিভিন্ন এক একটা গাড়িতে এক একদিন যান, গাড়ি কোথায় পান? সে বলছে আমি নানানজনের কাছে চাই, গাড়ি আমাকে দেয়। নাম্বার 1, আপনি চাইবেন কেন? নাম্বার 2, চাইলে আপনাকে দিবে কেন? চাইবেনই বা কেন? চাইলে আপনাকে দিবে কেন? ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট। আইদার ইউ উইল মুভ বাই বাস or by rickshaw or by tempo, whatever it is, if you want to prove yourself that you are transparent. ভেরি সিম্পল। সুতরাং আমাদের এই ধারাবাহিকতাটা ধরে রাখতে হয়, সবাইকে সুযোগ দিতে হবে, এবং ইউনূস সাহেবকে এই জন্য সুযোগ দিতে হবে, 2টা জিনিস প্যারালাল চালায় যেতে হবে রাজনীতিবিদদের। রাজনীতিবিদরা নির্বাচন চায়, অপরাধ নয়, কারণ সে নির্বাচন চাইবেই। ইউনূস সাহেব সংস্কার করবেন, জাস্টিফাইড, নির্বাচনের সাথে রিলেটেড পোর্শন। পাশাপাশি 18 কোটি লোকের শত্রু যিনি, যে হাজার হাজার লোককে মারছে, অন্তত বিগত 15 বছরে 5000 লোক মারছে বলে আমি মনে করি, এবং শেষ দিকে এসে 1000 লোক মারছে, পঙ্গু হয়েছে, চোখ হারাইছে বহু ছেলে। এর বিচার যদি করতে হয়, কোনো রাজনৈতিক সরকার করতে পারবে না। কেন পারবে না সেটা বলছি, আমরা জানি কোনো একটা শক্তি আমাদের ভিতরে কাজ করে আমাদেরকে নিয়ে, সেই শক্তির প্রভাবে আজকে যদি একটা নির্বাচিত সরকার এই মুহূর্তে আসে, আমার কাছে মনে হয় সেই শেখ হাসিনার পোষা যে কি বলে আমলা, পুলিশ, আনসার, তারা তাকে 15 দিনে ফেলে দিবে। সুতরাং ইউনূস সাহেব একমাত্র ব্যক্তি যিনি এই বিচারটাও যদি করতে চান, তার পক্ষেই সম্ভব। সুতরাং আমরা চাই রাজনীতিবিদরা 2টা প্রেশার দিবে ইউনূস সাহেবকে, একটা হইল স্বৈরাচারের বিচার, আর পাশাপাশি এই নির্বাচন করার জন্য সংস্কার যেটুক দরকার সেটা করবেন, নির্বাচন দিবেন। একই সময় উনি টাকা পাচার এটা করতে যতটুকু সময় লাগে সেটা সবাই দিবেন, এবং দেওয়া উচিত বলে আমি বিশ্বাস করি বা মনে করি। প্রিয় দর্শক, আমরা আবারও বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আবু হেনা রাজ্জাকি ভাই, আপনার কাছে আসবো। আপনি আইনের মানুষ, একদম সহজভাবে বলি, এখন আদালতের অবস্থা কেমন?
বিগত 15 বছর যে আদালতটা ছিল সেটাই চলছে, এবং এর আগে যদি অ্যাপয়েন্টেড কোনো জাস্টিস থেকে থাকে আমার ধারণা অলমোস্ট রিটায়ার্ড করেছে সবই মোটামুটি, হয়তো 2-4-5 জন থাকতে পারে। হাইকোর্টে অনেক জাস্টিস রয়েছেন। সেটাই বলছি, মানে আপনি যদি 2008-এর আগে, মানে গত বিএনপির টার্মও যদি ধরেন, ওই সময় যাদেরকে জাজ হিসেবে নিয়োগ দিছিল তারা হয়তো অলমোস্ট রিটায়ার্ড করে গেছে। যারা আছে তারা কিন্তু 15 বছরের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, আমি সেটাই বলছিলাম। এবং সেখানে যদি আপনাকে একটা চিত্র তুলে নিয়ে আসি আপনাকে, একজন বিচারপতি আমাদের শামসুদ্দিন চৌধুরী মানিক, বিভিন্ন টিভিতে টক শো আসতো, যিনি সবাইকে রাজাকারের বাচ্চা বলতো, যার সাথে না বললেই সে রাজাকার, এবং এই শেষ পর্যন্ত এক উপস্থাপিকার নামটা বললাম না, তাকেও সে যাচ্ছে তাই বিহেভ করছে। এটাকে যদি আপনি মডেল ধরেন, উনি কিন্তু অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি ছিল। আপনি চক্ষু বন্ধ করেন, তাহলে ভাবেন সে বিচারপতিদের একজন মডেল, তার ফলোয়ার্স কি 5 জনও নাই? যদি 5 জন থাকে, দে মাস্ট বি রিজেক্টেড। এবং তারা যদি মনে করে যে শামসুদ্দিন মানিক আমার আদর্শ, দে শুড কুইট দেয়ার পজিশন ফ্রম দেয়ার ওন, করা উচিত। তারপর যদি বলে আমি চেঞ্জ হয়ে গেছি, নো। আপনি একবার যদি ঘুষ খান, খাওয়ার পর যদি বলেন আমি তওবা করছি আর করবো না, নোবডি উইল ট্রাস্ট ইউ। এইবার আসেন আরেকটা ধাপে আসি। একজন বিচারপতির কথা বললাম, আরেকজন বিচারপতি বলি, উনি হলেন শপথবদ্ধ রাজনীতিবিদ। আমি নিশ্চিত তার অন্তত 10টা ফলোয়ার্স আছে ওখানে, যিনি এস আলমের $1 বিলিয়ন পাচার করার যে তদন্ত চলতেছিল সেটাকে থামিয়ে দিয়েছে। তাহলে তার যদি আরও 20-10টা ফলোয়ার থাকে, দে আর পজিটিভ দ্য সেম ক্যারেক্টার, স্টিল দে আর ওয়ার্কিং। এখন সেই শপথবদ্ধ রাজনীতিবিদ কিন্তু পালাইছে, পদত্যাগ করছে, তাইলে তার ফলোয়ার যারা, তাদের পদত্যাগ করা উচিত। যদি না করে চেঞ্জ হয়ে যাবে, আমার বিশ্বাস করতে কষ্ট হয়। এখন হয়তো ওই রকম রাজনীতি থাকবে না, সেটা ভিন্ন কথা। তারপরে আরেকটা জায়গায় আপনি আসেন, আমাদের অত্যন্ত মানে প্রভাবশালী বিচারপতি, প্রধান বিচারপতি খায়রুল হক। আপনি বলেন জনদাবির ভিত্তিতে, রাজনৈতিক যে দাবিগুলো জনদাবির ভিত্তিতে আমি তত্ত্বাবধায়ক সরকার নিলাম, আর উনি ব্যক্তির আবেদনে সেটাকে বাতিল করে দিলেন। পৃথিবীর কোথায় আছে? কোথায় আছে আপনি বলেন? ওটা আবার জনদাবির ভিত্তিতে বাতিল হবে। যেটা জনদাবির ভিত্তিতে হয় সেটা বাতিলও হতে হয় জনদাবির ভিত্তিতে। আরেকজনের কথা বলি আপনাকে, ওহাব সাহেব, উনিও রিটায়ার্ড করছেন। উনি স্বপ্ন দেখছিলেন প্রধান বিচারপতি হবেন, ভালো কথা। উনি রাষ্ট্রপতির বঙ্গভবনে এক কাপ চা খেয়ে এসে বললেন সিনহা সাহেবের সাথে বসবেন না, কেন? তার ভিতরে দুর্নীতির অভিযোগ আছে। এতে কি পারেন উনি না বসতে? তার মানে কি ওনার স্বপ্ন ছিল চিফ জাস্টিস হবেন। এবং তা না হইলে আপনি যতক্ষণ তো অভিযুক্ত না হয়, এই ওনাদেরই ফাইন্ডিংস, যতক্ষণ তো আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপরাধী বলা যাবে না। সেখানে আপনি এক কাপ চা খেয়ে এসে সিনহার বাবুর সাথে বসলেন না, পরে তাপস সাহেবরা তারে কন্যা বাইর করে দিল, সোজা বাংলায় যাকে বলা হয়। তো এই 4টা লোকের যদি এখন বিচার বিভাগে 20-30টা ফলোয়ার্স থাকে, এবং তারা তো তাদের আদর্শ। রাজাকে ভাই, আমি চিত্রটা বুঝাই দিচ্ছি, চিত্র স্পষ্ট হয়েছে। সমাধান কি? সমাধান এই যে বললাম, আক্কেলমানকে ইশারা একটা কাফি। তো এরা যদি মনে করে কেউ আমরা ওনাদের ফলোয়ার্স, এই 4টে বিচারপতির নাম বললাম তো, এই 4 জন বিচারপতির ফলোয়ার যারা ফিল করে, আমার মনে হয় তাদের স্বেচ্ছায় চলে যাওয়া উচিত। তাহলে আমরা কিছুটা এই জায়গায় 20-30টা চলে গেলে আমরা রিলিফ পাই, ঢুকাইতে পারলে আমরা। নাহলে আপনি আজকে একটা অপকর্ম করে তওবা করে মাপ হয়ে ঠিক হয়ে যাবেন, আই ডোন্ট বিলিভ ইট। সুলতান মাহমুদ ভাই, সাংবাদিকদের একটা বৈশিষ্ট্য হলো সব বিষয়ে কম বেশি জানে এবং সব বিষয়ে তারা কাজ করেন। আপনি কি আমাদের আদালত সম্পর্কে কিছু বলবেন? এই জায়গাটিতে বলতে চাই যে সরকারের যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে, খুব সেন্সিটিভ স্পর্শকাতর যে জায়গাগুলো রয়েছে, তার মধ্যে একটি বিচারালয় একটি বড় জায়গা। এখন আপনি যেটি উনি এস আলমের কথা বললেন, যে এস আলমের যখন বড় একটি কেলেঙ্কারি তদন্তের কথা বলা হচ্ছিল, তখন সেই তদন্ত করতে পারবে না, সেটিকেও স্তব্ধ করে দিয়েছে, থামিয়ে দিয়েছে, রুল দিয়ে সেটিকে, যে না, এটি তদন্ত করা যাবে না। এই ধরনের যারা বিচারপতি বিচারালয়ে আছেন, আমার মনে হয় সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে বা জুডিশিয়ারিতে যারা উপরের জায়গাগুলোতে বসে আছেন, বা এখন যারা প্রধান বিচারপতি বা অ্যাপিলেট ডিভিশনে যারা আছেন, তাদের ভেতর থেকেই একটি উদ্যোগ নেয়ার দরকার। রাষ্ট্রপক্ষ বা বিচারালয়ের যারা পুরনো যারা আছেন, সেখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার, বা একটি স্বেচ্ছায় সুবিধা বা সুযোগ করে দেয়া যায় কিনা, যেটি রাজ্জাকি ভাই বললেন যে ওনাদের পদত্যাগ করা উচিত বা সরে যাওয়া উচিত। তো সেই সরে যাবার একটি পথ তৈরি করে দিতে পারে কিনা সরকার। যদি না যায়, যদি স্বেচ্ছায় চলে না যায়, কে সুনির্দিষ্ট এই যে গত 15-16 বছরে কে কী করেছে, এই আমলনামা কিন্তু ওনার মতো লয়ারদের কাছেই আছে।
যারা আইন পেশায় আছেন তাদের কাছেই আছে। তো তারা কিন্তু এটিকে ফাইন্ড আউট করতে পারে যে কে কি করেছে। তো সেটি যদি আনলফুল যেটা করেছে সেটিকে যদি আইডেন্টিফাই করা যায় তো তাদেরকে স্বেচ্ছায় তাদেরকে চলে যাওয়ার সুযোগ করে দেয়া। যদি সেটি না করা হয় তাহলে কিন্তু এই যে প্রফেসর ইউনূস সাহেবের কথা যেটা আমরা বললাম, বা ওনার উপদেষ্টা পরিষদ বা অন্তর্বর্তীকালীন ওনাদের যত শুভ উদ্যোগই থাকুক না কেন, শুভ প্রচেষ্টাই থাকুক না কেন, সেটি যদি যে কোনো কিছু আপনি যদি টাকা ফিরিয়ে আনতে যান তাহলে কিন্তু আপনাকে আদালত পর্যন্ত যেতে হবে। আমার আদালত, আমার অ্যাটর্নি জেনারেল রায় দেবে যে অমুক এইটা করেছে এবং প্রমাণিত, তারপরে কিন্তু সেটি আপনার বিদেশে গিয়ে আবার ওই দেশের আদালতের মাধ্যমে টাকাটা ফেরত আসতে হবে। আমি বৃহৎ কোনো কিছু নয়, মানি লন্ডারিং ইস্যুতেই যদি বলি। এখন সেটি যদি ধরে নেন এস আলমের কথা বলেন, বা ধরে নেন যদি আপনি সামিট গ্রুপের কথা বলেন, ধরে নেন যদি সালমান এফ রহমান সাহেবের কথা বলেন, তো সেই জায়গাতে গিয়ে যদি থেমে যায় বা ওই মামলাটাকে যদি আটকে দেয় বা এটিকে যদি দীর্ঘসূত্রিতার জালে ফেলে দেওয়া হয় তাহলে তো এই সরকারের মেয়াদ তো আনলিমিটেড না। পিন পয়েন্ট করতে হবে যে কারা কারা বাধা সৃষ্টি করতে পারে, সেই বাধাগুলোকে দূর করতে হবে। সুলতান ভাই, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? সাধারণ নাগরিক হিসেবে, এবং আমি যেহেতু গণমাধ্যম কর্মী সেই হিসেবে আমরা বলতে চাই যে দীর্ঘ 16 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র জনতা এবং বিভিন্ন পেশাজীবীর যে লড়াই সংগ্রাম এবং সহস্রাধিক প্রাণের বিনিময়ে এখন যে বাংলাদেশ আমরা হাতে পেয়েছি, যে লক্ষ্যকে নিয়ে এই ছাত্ররা গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবার, সেই লক্ষ্য বাস্তবায়ন করবার জন্য যে সরকার ব্যবস্থা দরকার, যে দেশ দরকার, যে অর্থনীতি দরকার, যে রাজনীতি দরকার, এবং একটি সুন্দর পরিচ্ছন্ন রাজনীতির জন্য এবং একটি সুন্দর ভোট ব্যবস্থা তৈরি করবার জন্য যে সংস্কার করবার দরকার, সেই সংস্কার প্রক্রিয়া এই সরকারের সময় যেহেতু আনলিমিটেড না, এই সরকারের কাজও কিন্তু আনলিমিটেড না। সরকার একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে যে কাজগুলো না করলেই নয়, একটি সুষ্ঠু সুন্দর ভোটারদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবার মাধ্যমে নেতা নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করার দরকার সেই সংস্কার করে এই সরকার একটি গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দেবে, সেই প্রত্যাশা আমি আপনার মাধ্যমে রাখতে চাই। রাজ্জাকে ভাই, আপনাকে একই প্রশ্ন, যে বাংলাদেশের সংবিধান যদি 2/3 মেজরিটি দিয়ে সংশোধন করার ক্ষমতা থাকে, এটা সবসময় থাকবে, সেক্ষেত্রে যে কোনো লোক ওই পতিত সরকার মতো স্বৈরাচার হয়ে উঠতে পারে। সুতরাং এই স্বৈরাচার সঙ্গে এমন একটা বিচার করা উচিত যেটা ইউনূস সাহেবের করে যাওয়া উচিত, যে পরবর্তীতে কেউ সাহসী না পায় যেটা করার। 1, 2, একটা সুস্থ গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যেটুকু সংস্কার করা দরকার, যাতে পরবর্তীকালে তারা এসে সুন্দর স্মুথ নির্বাচন করতে পারে এবং স্বৈরাচার সৃষ্টি হইতে না পারে, সেরকম একটা সংস্কার করবে, পতিত সরকারের বিচার করবে এবং মানি লন্ডারিং করবে, এর টাকাটা যতটা আদায় করা যায় করবে। এবং এটা করার জন্য সব রাজনৈতিক দলের সাথে সবসময় ইউনূস সরকার আলোচনা করে 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 একটা সুন্দর লক্ষ্যে পৌঁছাতে হবে এবং এই সরকারকে চাপে রাখতে হবে যাতে সে আনলিমিটেড সময় ব্যয় না করে। এবং একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। তবে স্বৈরাচারের বিচার না হলে আপনি সুন্দর বাংলাদেশ পাবেন না। পরবর্তী রাজনীতিবিদরাও এটা পার পেয়ে গেলে একই কায়দায় চলে যাবে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমি আশা করছি যে তাদের এই আলোচনার মাধ্যমে আপনারা যে সমস্ত জিনিস ভাবছেন সে সমস্ত বিষয়ের সম্পর্কে তারা বলেছেন, একই সঙ্গে আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে তারও অনেকগুলো জবাব পেয়ে গেছেন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।